আতিকুর রহমান অনেকগুলো প্রশ্ন এসেছে, দেখুন সাথে আমি একটা প্রশ্ন যুক্ত করে দিই একেবারে, এটা কিন্তু একেবারে আমার জানার ইচ্ছা। হ্যাঁ, সাপোজ জামায়াত ইসলামী নির্বাচন করছে, জামায়াত ইসলামী কোড অ্যান্ড কোড জামায়াত ইসলামী, মানে জামায়াত ইসলামের বিরুদ্ধে গিয়ে যদি মিছিল করি, মিটিং করি, জামায়াত ইসলামের বিরুদ্ধে ভোট দিই, সেটা কি ইসলামের বিরুদ্ধে হবে? এটা কি বলছি কখন আমরা এখানে ভোট দেবেন জামাত? এটা কে অভিযোগটা কে দিয়েছে? আমরা আপনাদের বিভিন্ন প্রান্ত থেকে এরকম আমরা এটা কথাও বলি না। দেখো, ভোট একটি আমানত, আমি আবার বলছি ভোট একটি আমানত, সেই আমানতটা যেন সব সময় ইসলামের পক্ষে হয়। এইখানে কি আসলে ইসলামের পক্ষ বিপক্ষ বিষয়টা এসছে কিনা? আমরা যে বক্তব্যটা দিয়ে থাকি, দেখুন এটা কিন্তু ওনাদের একটা বাহিনী, তারা বলেন, আমরা আমাদের কোনো নেতা কোথাও বলেন। আপনি প্রয়োজনে এটা আমাদেরকে প্রমাণ ডকুমেন্ট দেখাবেন। আমাদের দলের পক্ষ থেকে বলেছে আপনি স্টেটমেন্ট দেন কারা কোথায় কাজটা করেছে। জামাতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এমন কথা আমি কিন্তু জান্নাতের কথা বলি না, আমি বলি নাই। আমি বলেছি জামাতের বিরুদ্ধে কাজ করলে সেটা ইসলামের বিরুদ্ধে হবে কিনা। এরপরে আমাদের বিরুদ্ধে আমরা কোথাও বলি না যে আমাদের বিরুদ্ধে কাজ করলে কেন এটা বলবো। আমরা যেটা বলি যে আপনি ভোটটা আমানত। দেখুন আমরা আমানত কেন বলি, যাকে আপনি ভোট দেবেন যে সে দুর্নীতি করে, এই দায়িত্ব কিন্তু ভোটারের উপরে যাবে। ধরো আমি আপনাকে ভোট দিলাম ইলেকশনে, আপনি গম চুরি করলেন, চাল চুরি করলেন, টেন্ডার দখল করলেন, শোষণ করলেন, আমি একটা ভোট দিয়ে আপনাকে হেল্প করলাম আপনার অন্যায় কাজটা করার জন্য। ওই জায়গায় জামাতের বক্তব্য যে আপনি যাকে ভোট দিবেন যদি সে কোনো অপকর্ম করে, ইমানের কোনো সমস্যা হবে না। আমরা এখানে ইমানের কোনো কোশ্চেন বলি না। আমরা আপনি যাকে ভোট দিবেন কেন হবে, কেন হবে, আমরা কেন বলবো? শুনেন, জামাত এত হালকা কথা কোথাও বলে না। জামাত অনেক মেসিউর করে। আমরা বলি কেন ভোটটা আমানত, যাতে করে আপনার কেউ ভোট নিয়ে কেউ অন্যায় কোনো কাজ করার সুযোগ না পায়। সে দুর্নীতি করলো, সে বিদেশে টাকা পাচার করলো, যদি তাকে আপনি হেল্প করেন, এখানে আমানতের খেয়ানত হবে। দেখুন যেটা আমাদের আপু বলেছেন 2001 সালে জোটটা আমাদের হয়েছে, এই জোটটা রাজনৈতিক জোট। কোথায় রাজনৈতিক জোট আর কোথায় ইসলামের বিধান একাকার করে ফেলেছেন উনি, ওনার বোঝার ঘাটতির কারণে। উনি বোঝানোর চেষ্টা করেছেন যে জামাতে পরিবারতন্ত্র। দেখুন বাংলাদেশে আওয়ামী লীগ পরিবারতান্ত্রিক দল, বিএনপি পরিবারতান্ত্রিক দল এবং জাতীয় পার্টিও কিন্তু এখনো পরিবারতন্ত্রের মধ্যে আছে। দেখুন তো জামাতের কজন আমির পরিবর্তন হয়েছে, জামাতের সেক্রেটারি জেনারেল কোথা থেকে হয়েছে। যেটা উনি বলেছেন যে ডাক্তার তাহের সাহেবের ওয়াইফ কখনো এমপি ছিলেন না। দেখুন আমি বলেছেন, আমি বলি দেখুন মীর কাসেম আলী সাহেবের তার ফাঁসি হয়েছে এবং এই ব্যারিস্টার আরমান তিনি 8 বছর আয়না করেছিলেন, তাকে সংগঠন মনোনয়ন দিয়েছে সিম্পিতির কারণে। তাকে মিলান যে উনি মীর কাসেম আলী সাহেবের দেওয়া হয়েছে, এটা আসলে কোনো যুক্তিপূর্ণ কথা না। দেখুন জামাত ইসলামী যে পরিমাণ নারী আছে, জামাত এবং হ্যাঁ এখন বলতে পারেন যে আমাদের নারীরা প্রকাশ্যে আসে না, এখন জামাতের যে পরিমাণ রোপণ, যে পরিমাণ কর্মী বলে জামাতে যত ম্যান পাওয়ার আছে, পুরুষ এবং নারী ম্যান পাওয়ার কিন্তু কাছাকাছি ম্যান পাওয়ার। দেখুন জামাতের যত পুরুষ শাখা আছে, জামাতের তত মহিলা শাখা আছে। যত পুরুষ ইউনিট তাতে বেশি জামাতের মহিলা ইউনিট আছে। কারণ আপনি বলতে পারেন যে আমরা একসাথে কেন করি না, যদি আমরা ইসলামী আইডিওলজিকে ফলো করি, যার জন্য আমরা ওই গণ্ডির ভিতরে থেকেই যতটুকু সেটা আমরা করছি। আমরা একসাথে সমাবেশ করে নারী পুরুষ একসাথে করে দেব, যাতে ইসলাম সমর্থন যেন জামাত দিচ্ছে সেটাকে আমরা সমর্থন করতে পারি। দেখুন যেটি আমাদের আপা বলেছেন বারবারই যে আমাদের দলের উপরে হিজাব নিকাব, দেখুন ঢাকা ইউনিভার্সিটিতে কি জামাতের কোনো শাখা, শিবিরের কোনো শাখা? একটা বিশ্ববিদ্যালয়, একটা নির্বাচন হবে, সে নির্বাচনে কিভাবে আমরা ছাত্রদেরকে আমরা তাদের ম্যান্ডেটটা আদায় করতে পারবো, কি করে একটা সুন্দর পরিবেশ সেখানে দেওয়া যাবে, সেই জায়গায় আমরা একটা করেছি এবং আমরা নিজেরা করেছি, আমরা ওয়ার্ল্ডলি চিন্তা করেছি এবং সেখানে যারা জুলাই আন্দোলন তাদেরকে আমরা অ্যাকোমোডেট করেছি, যার জন্যই তো নির্বাচনী কৌশলে আমরা জয়ী হয়েছি, ওনারা সেখানে পরাজিত হয়েছে। এখন শোনেন ঢাকা ইউনিভার্সিটি শুধু কেন, আমরা যে প্যানেলটা দিয়েছি ওনারা বহু ন্যারেটিভ দাঁড় করার চেষ্টা করেছেন, কোনো ন্যারেটিভ কিন্তু স্টুডেন্টরা গ্রহণ করেন। শেষ মুহূর্ত পর্যন্ত বিপুল ভোটে শিবিরের এই পলিসির সাথে ছাত্রছাত্রীরা একমত হয়ে তারা বিজয়ী করে প্রমাণ করেছে যে ছাত্র শিবিরের যেই সিদ্ধান্তটা আমরা নিয়েছি এটা যৌক্তিক ছিল এবং সেই যৌক্তিক কারণে শুধু একটা কেন, আমরা আরো বাকি 3টা তো আমরা কি হয়েছে বিজয়ী হয়েছে। সেটা বলছেন আপনারা, এটা সবাই জানে। আমার কথা হলো একেবারে বিএনপির পক্ষ থেকে, বিএনপির টপ মোস্ট লেভেলের পক্ষ থেকে একেবারে একটা অভিযোগ করা হচ্ছে যে গেল 10 বছরে জামাত ইসলামের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন দেখা যায়নি, এটা বিএনপি মহাসচিব বলেছেন। কিন্তু এখন জামাত ইসলাম এই আন্দোলনের পরে পুরো
ক্রেডিট আমি যদি এখানে দায়িত্ব নিয়ে বলি, বিএনপি মহাসচিব নিজেও কোনো রাজপথে নামেন নাই। আমি নিজে চাক্ষুষ আপনাকে বলছি, না রাজপথ নেমেছেন, আমি বলছি আপনাকে, নেমেছেন। আমি যে ঢাকার মানুষ বলছি, আপনি ঢাকার মানুষ, আমরা ঢাকায় যেহেতু গণতন্ত্র যে আন্দোলন আছে, মার্চ ফর ডেমোক্রেসি প্রোগ্রাম, সেদিন সিদ্ধান্ত ছিল একসাথে রাজপথে নামা হবে। ছাত্র শিবিরে জনশক্তিরা মালিবাগে নেমেছিলাম, আমি বলি কত তারিখে মার্চ ফর ডেমোক্রেসি হয়েছে প্রোগ্রাম, মার্চ ফর ডেমোক্রেসি, সেই এবং সেখানে শিবিরের নেতা শহীদ হয়েছেন মালিবাগ মানে পুলিশের গুলিতে। 28 তারিখে সেই দিন এটা আরো আগে 13 সালে, সেদিন মির্জা ফখরুল মাঠে নামার কথা ছিল, উনি নামেন নাই। উনি গাড়ি দিয়ে ঘুরেছেন সব জায়গাতে, কেন নামেন নাই উনি? জামাত নেতারা নামার জন্য প্রস্তুত ছিল মাঠে আমরা, এবং যেদিন খালেদা জিয়াকে আটকানো হয়েছিল উনি যখন কথা বলেন বাংলাদেশের আমরা প্রত্যেকটা আন্দোলনে মাঠে ছিলাম। দেখুন ড্রাইভিং এ কারা ছিল? ড্রাইভিং ছিল বিএনপি ড্রাইভিং এ বসে সঠিক ড্রাইভিং করতে না পারার কারণে আমরা দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মনে করি বিগত সময়ে ফ্যাসিবাদী আন্দোলন সফল না হওয়ার কারণে বিএনপি দুর্বল নেতৃত্ব, বিরু নেতৃত্বের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। ওনারা এত কথা কিভাবে বলেন? জামাত ইসলামী সবসময় মাঠে ছিল এবং মাঠে থেকে ভূমিকা পালন করেছি। আমরা দেখলাম কোন আন্দোলন আসলে এমন ঘটনা ঘটেছে, বহু নেতা পুলিশ খবর দিয়েছেন আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান। এগুলো আমরা জানি, এগুলো আমরা বলতে চাইনি, জানি ওনারা দায়টা এড়ানোর চেষ্টা করে, আমাদের মিডিয়া এসে বলতেই হবে। আন্দোলনটা কেন সফল হলো? কথা বলতে চাই, এই যে দোষ দেওয়া, 17 বছর তো তারা দোষ দিতে পারতো, তারা চলে যেতে পারতো, তারা আমাদের সঙ্গে ছিল কেন? আমাদেরকে শো করে তারা অনেক কিছু করেছে। যখন তাদের দরকার, আমি আপনার সময় বলি নাই প্লিজ, যখন তাদের দরকার পড়েছে তারা কতটুকু দল ছিল এটা আপনি জানেন, সবাই জানে। তারা তখন বিএনপিকে ঢাল হিসেবে ব্যবহার করেছে, আবার আওয়ামী লীগের সঙ্গে তারা লিয়াজও করেছে। প্রত্যেকটা সময় তারা এখন পর্যন্ত আওয়ামী লীগের সাথে লিয়াজও করে। এই কারণে আপনি দেখেন তারা সারা বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো মামলা দেয় নাই, জামাত কি নিগৃহীত হয় নাই, তারা মামলা দেয় নাই। তারা আওয়ামী লীগকে বিভিন্নভাবে রক্ষা করেছে তাদের এলাকাগুলোতে, তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের মানুষকে জায়গা দিয়েছে এবং তাদের নেতা ওপেন বলেছে আওয়ামী লীগকে মাফ করে দিলাম। আপনি নিশ্চয়ই জানেন এই কথাটা, সমস্ত বাংলাদেশ জানে। আওয়ামী লীগ কিন্তু মাপ চায় নাই। ঠিক একই অবস্থায় আওয়ামী লীগ যখন তাদের নিষিদ্ধ করেছিল নির্বাহী আদেশে, তখন আওয়ামী লীগও তাদের ঠাঁই দিয়েছিল। ভেড়ামারা, কুষ্টিয়া, আপনার পাবনা, আপনি দেখেন অনেক জামাতের নেতা আওয়ামী লীগে জয়েন করেছে। তাদের তো গুপ্ত রাজনীতি এই নতুন না, তারা জয়েন করতেই পারে, তাদের সে নিয়েই তারা জয়েন করে, ওটা তাদের আরেকটা মিশন। এই মিশনে তারা যে পর্যন্ত নিজেরা স্বীকার না করে ওই পর্যন্ত ধরা যায় না। তারা এত বিশ্বস্ততার ভান করে, যেটা আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে বাহ্যিক। তাদের সাথে থেকে আওয়ামী লীগের নেতারা কি মনে করছে আমাদের লোকই তো আছে, কিন্তু আসলে তো তারা তাদের লোক ছিল না। তারা পরবর্তীতে বের হয়ে এসে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে বলছে আমরা তো শিবির করি, আমরা তো জামাত করি, তখন তারা এই কথাগুলো বলেছে। ঠিক একই অবস্থায় আমার ঘরে যে আপনার ঘরে যে তারা নাই, এটা কিন্তু ঠিক না। তারা ওখানেও আছে, প্রত্যেকটা ঘরে আছে, যে পর্যন্ত তারা স্বীকার না করবে আমরা ধরতে পারবো না। আতিক ভাই আপনার কাছে আমি একটু জানার জন্য বলি, যদি মানে বিভিন্ন সময় বাংলাদেশের রাজনীতিতেই ধরেন বামপন্থীরাও করেছে, অলরেড আছে, যখন কোনো দল বা কোনো সংগঠন চাপে থাকে, তারা যদি তাদের স্ট্র্যাটেজি হিসেবে, কর্মকৌশল হিসেবে নিজেকে একটু গোপন রেখে অন্য সংগঠনের মধ্যে মিশে যায়, সেটা কি খুবই দোষের? আমি শোনেন, আল্লাহ নিজে কি বলছেন যে মৃত্যু পথযাত্রীর জন্য সবকিছু হালাল, আমি ওই সময়টার জন্য হালাল বললাম। ওকে, কিন্তু তার আগে পরে আপনি যখন প্ল্যান করে 40 বছর আগে আপনি ঢুকায় দিচ্ছেন, ওটা তো ওই সময়ের জন্য না। আপনার যখন ফাঁসি হলো তখন আপনি ঢুকাই দিলেন, আমি ওইটারে মনে করলাম যে আপনার জন্য এই মুহূর্তে সব হালাল। কিন্তু তার আগে বা তারপরে আপনি যখন করলেন ওটা কিন্তু আপনার জন্য হালাল না। রেভলিউশনের 3 দিন যখন সরকার ছিল না, তখন অনেক কিছুই হালাল ছিল, অনেক কিছুই করতে পারতো। ওই যে ছাত্ররা যেমন বলে, সবাই বলে, জামাতও বলে যে রাষ্ট্রপতি থাকতে পারে না, ওই 3 দিন কিন্তু না থাকলেও চলতো রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার আগ পর্যন্ত। আপনি যখনই রাষ্ট্রপতির হাতে শপথ নিতে গেলেন, আপনি কিন্তু একটা আইনের মধ্যে বাধা পড়ে গেলেন। আপনাকে বুঝতে হবে ওই 3 দিনের কি, ওই 3 দিন ছিল রেভলিউশন, তার আগে বা তারপরে কিন্তু রেভলিউশন ছিল না। তার আগে এবং তারপরের হিসাবটা কিন্তু আলাদা হিসাব আপনাকে দিতে হবে। ঠিক তেমনি ওই মোমেন্টে যে আপনি যেটা করছেন সেটা আপনার জন্য যদি হালাল থাকে, কিন্তু তার আগে পরে আপনি যেটা করছেন এটা অপরাজনীতি, এটা মুনাফিকি, এটা গুপ্ত রাজনীতি।